আমার স্বামী যখন বলল তা তোমাকে চাই, আমার ভেতর দিয়ে কি ঝড় যাচ্ছিল তখন তুমি বুঝতে পারছো? জোনাকি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে বসে রইল, যেন সমস্ত অপরাধ ওর একার, যেন সমস্ত লজ্জা শুধুমাত্র ওর। স্বামী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, কি জাদু করলে ওকে? বলো তো, কেন তোমার জন্য এত উতলা হয়ে উঠেছে ও? কি নেই আমার ভেতরে? আমাকে একটু বলো না। আমি নিজের ব্যর্থতা জানতে চাই। জোনাকি মুখ তুলে তাকিয়ে দেখল সাম্মী কাঁদছে। ভীষণ অসহায়ত্ব ওর কণ্ঠের ভিতর। জোনাকির ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তৎক্ষণাৎ শর্মির একটা হাত চেপে ধরে বলে উঠল, আমি তাকে কোনো জাদু করিনি। আমি তাকে পছন্দই করি না। এইখানে আমার কোনো হাত নেই। সব করেছে আমার দুলাভাই। আপনি আমাকে এভাবে দোষারোপ করবেন না, আর কাঁদবেন না। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে ক্ষমা করব না কখনো। যে ছুরির আঘাতে তুমি আমায় দিলে, সেই একই আঘাতে একদিন জর্জরিত হবে তুমিও। জোনাকের বুকে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শর্মী জোনাকের হাত সরিয়ে দিয়ে ফের বলে উঠল, এসো আমার সংসারে, তোমার স্বাগতম জোনাকি। এরপর উঠে চলে গেল। জোনাকের বুক ভেঙে গেল। বাকি জীবন কারো সংসার ভঙ্গের কারণ হয়ে থাকতে হবে ওকে। ঘটনার মূল হোতা ফয়সাল, ওর দুলাভাই। জোনাকিরা দুই বোন। বাবা চলে যাওয়ার পর যেখানে বাকি আত্মীয়রা এক প্রকার মুখ ফিরিয়ে নিল, সেখানে ফয়সাল ওদের মাথার উপর ছাদ হয়ে দাঁড়ালো। সেই থেকে এ বাড়ির কর্তা হয়ে উঠল সে। সব কিছুর সিদ্ধান্ত শুধুমাত্র সে একাই নেয়। একসময় সাংসারিক খুঁটিনাটির সিদ্ধান্ত নিতে নিতে মানুষগুলোর জীবনের উপরও নিজের প্রভাব খাটাতে লাগলো। সে বলল জোনাকির উপর আর পড়ে কাজ নেই। জোনাকি তাই পড়াশোনা ছেড়ে দিল। সে বলল মায়ের এভাবে বসে বসে খাওয়া খাওয়া উচিত নয়। তাই মা ঘরেই দর্জির কাজ শুরু করে দিল। সে বলল জোনাকি ঘরে আর কতদিন রাখবে, এবার বিয়ে দেওয়া উচিত। তখন সবাই তাই মেনে নিল। কেউ শুনল না জোনাকি কি চায়। জোনাকির মা ফয়সালকে পাত্র খোঁজার গুরুদায়িত্ব দিয়ে দিলেন। কিছুদিনের মধ্যে শাওনকে নিয়ে বাড়ি এলো ফয়সাল। পরিচয় দিল নিজ কলিগ হিসাবে। একই অফিসে কাজ করছে ওরা দুজন। ভালো ভদ্র ছেলে, চেহারা সুন্দর, স্ত্রীকে ভীষণ মহব্বতে রাখবে। বাড়ির সবাই খুশি মনে মেনে নিল। জোনাকিও মেনে নিল। কিন্তু তারপর এক গভীর রাতে জোনাকির ফোনে মেসেজ এলো এক অপরিচিত নাম্বার থেকে। সেখানে একটা বাক্যই লেখা, প্লিজ দেখা করতে চাই। কে বা কোথায় কিছু লেখা নেই আর। জোনাকি সকালে মেসেজটা দেখা মাত্র ফোন দিতে রিসিভ করলো ভীষণ মিষ্টি কণ্ঠধারের এক অধিকারিণী। জোনাকিকে অনুনয় করলো একটিবার দেখা করার জন্য। তাই আজ এই লেকপাড়ে এসেছে এবং এসেই জানতে পারলো শাওন এবং ওর দুলাভাই কত বড় ছল করে ওর জীবনটা ধ্বংস করতে চলেছে। বাড়ি ফিরতে পথটা ঘোরগ্রস্তের মতো কাটল ওর। রিকশায় চেপে আজ আর বাতাসে গা ভাসানো হলো না। গাড়ির বিকট হর্নগুলো ওর কর্ণকুহুরে ভেসে এলো না আজ। মাথার ভেতরে কুটকুট করে কামড়ে খাওয়া রাজ্যের বিষ পোকা নিয়েও কখন যে বাসার সামনে পৌঁছে গেল টের পেল না। রিকশাওয়ালা মামা যখন বললেন, আপা আইয়া পড়ছি, ঠিক তখন জোনাকি চিন্তাধারা হোঁচট খেল। সে আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করতে সময় নিল খানিকক্ষণ। এরপরে ভাড়া মিটিয়ে গেটের ভিতরে ঢুকে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ঠিক তখনই একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলল, শাওনকে সে বিয়ে করবে না। তাতে যত বড়ই ঝড় আসার আসুক, কোনোভাবেই সে শাওনকে বিয়ে করবে না। জোনাকি মৃদু শ্বাস ফেলে ফ্ল্যাটের দিকে এগিয়ে চলল। ফয়সালের বাড়িতেই ছিল। সকালবেলা এসেছে। এখন বেলা 11:30 প্রায়। জোনাকি ঘরে ঢুকতে দেখেই ফয়সাল ড্রয়িং টেবিল থেকে হাঁক ছাড়ল, কিরে কোথায় গিয়েছিলি? জোনাকি জড়সড় কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল, এই একটু বাইরে। সে তো আমিও জানি, মাকে নাকি কিছু বলে যাসনি। সত্যি সত্যি বল, কোথায় গিয়েছিলি? আবার ডাগর টাগর বাড়িয়েছিস নাকি? জোনাকির চোখ মুখ কুচকে তাকালেন। ফয়সাল ফের বলে উঠল, বানালে ছেড়ে দে ভাই। অনেক কষ্টে একটা যোগ্য পাত্র পেয়েছি তোর জন্য। তোকে মাথায় করে রাখবে। ও ভালো কথা, শাওন যাচ্ছিল আজ বিকেলে তোকে নিয়ে বেড়াতে। কিসব কেনাকাটা করে দিবে। বেচারা দিন গুছছে কবে বিয়েটা হবে। বা এবার এগিয়ে এলেন, বলতে লাগলেন, কেমন রাজপুত্রের মতো ছেলে,
আমার মেয়েটার কপালে এত সুন্দর জামাই থাকবে আমি ভাবিনি বাবা। সবাই তোমার তৎপরতা, তুমি না থাকলে আমাদের যে কি হতো। বা আঁচল দিয়ে চোখ বুঝলেন। জোনাকির ভেতরটা জ্বলে গেল। কি আর হতো? এর চেয়ে ভালো হতো, অথবা এর চেয়ে খারাপ। মায়ের অতিরিক্ত ভাড়া বাড়িতে ফয়সাল এতটা অধিকার পেয়ে আজ ওর জীবন নিয়ে খেলছে। ফয়সাল মায়ের কথাটা সম্পূর্ণ অগ্রাহ্য করে জোনাকিকে উদ্দেশ্য করে বলল, দুপুরের পরপরে আমি আসতে বলি ওকে। তুই তৈরি হয়ে থাকিস জোনাকি, না গেলে হয় না। ফয়সাল আগেই মাই ধমকালো, কেন যাবি না? কারোর মা বলতে গিয়েও জোনাকি থামলো। একটা বিষয় ওর মাথায় ঢুকছে না, শর্মির বলা কথাগুলি কি আসলেই সত্যি? যদি সত্যি হয় তাহলে এই মেয়ে কেন এত সহজে ওকে মেনে নিচ্ছে? এই মেয়ে তো তুমুল হাঙ্গামা করার কথা, হইচই করবে, দরকার পড়লে থানা পুলিশ করবে। কিন্তু এভাবে ওর সঙ্গে দেখা করতে এসে সব কিছু জানিয়ে বিদায় নেওয়ার মানে কি? সাহস যেরকম হাসি খুশি মানুষ, আচার আচরণ ভালো, তার পক্ষে আদৌ এমন কিছু করা সম্ভব না। না, একটু সময় নিয়ে ঘেঁটে দেখতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। জোনাকে জানতে হবে। জোনাকে হুট করে থেমে কিছু একটা ভাবতে দেখে ফয়সাল এবং মা দুজনে একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলেন। ফয়সাল বললেন, কিরে, ভাবতে বসলি? জোনাকি সব্যি ফিরে পেল। না, কিছু না, আমি যাব। ওনাকে বলে দাও দুপুরের লাঞ্চটা ওনার সাথে করব। উনি কি আমাকে নিতে আসবে নাকি আমার যেতে হবে? ফয়সাল মহা আনন্দে বলল, ওই তোকে নিতে আসবে, তুই শুধু তৈরি হয়ে থাক। শোন, আজ একটা শাড়ি পর, শাড়িতে তোকে দারুণ লাগে কিন্তু। হ্যাঁ। জোনাকি নিজের ঘরে চলে এলো। ফয়সাল সঙ্গে সঙ্গে শাওনকে ফোন করলো। বা শান্তি পেল। কেন যেন জোনাকি শাওনের ব্যাপারে দোড়োমোড়ো। এবার বোধহয় একটু একটু মেনে নিতেই শুরু করেছে। মানুক, মেয়েটা খুশি থাকুক, সুখী হোক, আর কিচ্ছু চান না উনি। কোথায় গিয়েছিলে? অসময়ে শাওন বাড়িতে থাকবে আশা করে নাই শর্মী। তাই অনেকটা চমকে উঠল, থতমত খেলো। পরক্ষণে দ্রুত নিজেকে স্বাভাবিক করে বলল, একটু বেরিয়েছিলাম। কোথায়? শাওনের গলার স্বর কঠিন। শর্মী ভেতরে ভেতরে কেঁপে উঠল। ডান পাশের কোমরের কাছটাতে চেপে ধরল সঙ্গে সঙ্গে অজান্তে। সপ্তাহ হয়নি শাওন সিগারেট চেপে ধরেছিল ওখানে, এখনো ঘা শুকায়নি। বা বাজারে কেন? পুঁই শাক কিনতে। তা কোথায় তোমার শাক? পাইনি। পাওনি? শর্মী কাঁচুমাচু ভঙ্গিতে মাথা এদিক ওদিক নড়ালো। শাওন হুট করে ওর কাছাকাছি এসে দাঁড়ালো। তারপর যেখানটায় শর্মীর ঘা সেখানটায় আস্তে আস্তে হাত দিয়ে খটখট করে চেপে ধরল। তৎক্ষণাৎ ব্যথায় গুঙ্গিয়ে উঠল ও। শাওন আরো কাছাকাছি চলে এলো, এত কাছাকাছি যে ওর নিঃশ্বাসের উত্তপ্ত শব্দ শর্মীর কর্ণকুহরে গিয়ে ঢুকেছে। শাওন চিবিয়ে চিবিয়ে বলল, আজকের পর থেকে এই ঘরে আর পুঁইশাক ঢুকবে না। কি বলছি মনে থাকবে? থাকবে, মনে থাকবে। ঘাড় কাতরাতে করল ও। শাওন হাতটা সরিয়ে নিয়ে শারমির গালে একটা টোকা দিয়ে গুটগুট করতে করতে বেরিয়ে গেল। শারমির দুচোখ বেয়ে বন্যা নেবে। শেষমেশ এই ছিল তার কপালে। মেইন গেটে দাঁড়িয়ে আছে জোনাকি। হাত ঘড়ির সময় জানান দিচ্ছে 2:32। জোনাকি আরেকবার হাত ঘড়িটা দেখলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ফোটা। বেশ গরম পড়েছে, এই গরমে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা কষ্টকর। একটু একটু রাগ হচ্ছে তার। শাওন সেই কখন মেসেজ করে জানালো নিচে নামো। জোনাকিও এসে দাঁড়িয়ে আছে, কিন্তু শাওনের দেখা নেই। জোনাকি একটা দীর্ঘশ্বাস ফেললো। এমন সময় কালো একটা গাড়ি এলো এক কদম সাই করে। সামনে এসে ঝট করে থেমে গেল। কালো কাজ আস্তে আস্তে নামাতে শাওনের হাসি হাসি অপরাধী মুখখানা উকি দেয়। শাওন বলল, বেশি দেরি করে ফেলেছি। জোনাকি মনে মনে একটা ভয়ানক গালি দিলেও বাইরে থেকে রইল নিশ্চুপ। শাওন উত্তর না পেয়ে অল্প একটু হাসলো। ডোর আনলক করতে করতে বলল, উঠে এসো। জোনাকি বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো। শাওন ড্রাইভ করা শুরু করলো। পরিবেশ ভারী নিস্তব্ধ। জোনাকি কিচ্ছুটি বলছে না, এদিক ওদিক তাকাচ্ছেও না। কেমন জড়সড় হয়ে কপাল ভাঁজ করে সামনে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে সামনের রাস্তায় বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হচ্ছে। শাওন ঠোঁটের হাসি দীর্ঘ করে নিজেই নীরবতা ভাঙতে বলে উঠল, ম্যাডাম, কি রাগ করেছেন? জোনাকি এই প্রশ্নে ধার দিয়েও গেল না, বরং প্রশ্নের জবাবে সে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তৎক্ষণাৎ। সন্দিহান গলায় জানতে চাইল, আপনার বেতন কত? হ্যাঁ, আপনার বেতন কত?
শাওন ভ্রু কুঁচকে হাসি হেসে মুখ করে উত্তর জানালো, ম্যাডাম, সব ধরনের আবদার পূরণ করতে যথেষ্ট। জোনাকি শক্ত কণ্ঠে বলল, হেয়ালি করবেন না। আপনার বেতন কত? ৮০,০০০। জোনাকি এক মুহূর্তে চুপ করে কিছু একটা হিসেব মেলাতে লাগলো। তারপর পুনরায় জানতে চাইল, এই গাড়ি আপনার কত বছরের সেভিংস দিয়ে কিনেছেন? শাওন ওর ইশারা বুঝতে পেরে এবার হেসে ফেলল খটখট করে। আমার সেভিংস দিয়ে কিনেছি? এই কথা কে বলল? তবে? শাওন এক চোখ চেপে বলল, ধরে নাও শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। জোনাকির গলায় কঠিন্য যোগ করে বলে উঠল, এর মানে আপনি বিবাহিত? তুমি মজাও বুঝো না, কেমন সিরিয়াস হয়ে যাও। বিবাহিত হলে তোমাকে বিয়ে করতে চাইবো? আমি কি চরিত্রহীন নাকি? আপনি খুব সাধু পুরুষ। একদম। আমার মতো ইনোসেন্ট ছেলে একটাও নেই। যদি খুঁজে এনে দেখাতে পারো, এই গাড়ি তোমার নামে লিখে দেব বাজি। জোনাকি মুখ বেঁকিয়ে বলল, আপনি আমাকে একটা সত্যি সত্যি উত্তর দিবেন? ঝট করে হার্ট ব্রেক কষল শাওন। জোনাকি আর একটু হলে সামনে বাড়ি খাচ্ছিল। নিজেকে ধাতস্থ করে সে কিটমিট চোখে শাওনের দিকে তাকাতে শাওন সাবধানী কণ্ঠে বলে উঠল, রেস্টুরেন্ট পার করে যাচ্ছিলাম কথায় কথায়। আর সিট বেল্ট না বাঁধলে সেটা নিশ্চয় আমার দোষ না? জোনাকি বাইরে তাকালেন। ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে। নামতে হবে। আসল কথা, সময় মতো ঝামেলা। জোনাকি কিছুটা না বলে গাড়ি থেকে দ্রুততার সঙ্গে নেমে দাঁড়ালো। কি খাবে? প্রশ্ন করলো শাওন। জোনাকি পাশ ফিরে জানলার কাঁচ ভেদ করে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে বলল, কিছু না। তবে এলে কেন? শাওন কণ্ঠ এবার খানিকটা রুক্ষ শোনালো। জোনাকি ওর দিকে তাকালো তাই। উত্তর দেওয়ার আগে শাওন নিজেই শক্ত খোলস ছুঁড়ে ফেলে নরম কণ্ঠে বলে উঠল পুনরায়, আমাকে দেখতে এলে বুঝি? তা আমায় দেখলে পেট ভরবে ম্যাডাম? আমার কিন্তু তোমায় দেখলে একদম পেট ভরবে না। বড্ড খিদে পেয়েছে। সাদা ভাত অর্ডার করি খাসির মাংস দিয়ে, আর ২০ রকমের ভর্তা। এই জায়গাটা ভর্তার জন্য স্পেশাল। এখানে আরেকটা স্পেশালিটি কি জানো? এরা খাবার সার্ভ করে কলা পাতায়। কলা পাতায় খেয়েছে কখনো? কি দারুণ যে লাগে। আপনি ১ মিনিট চুপ করবেন? শাওন থতমত খেয়ে হাসলো। আচ্ছা, করলাম চুপ। ম্যাডাম কি বলতে চাই শুনি? জোনাকি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ওর সব কিছু গুলিয়ে যাচ্ছে। শাওনকে দেখে মনে হয় এই ছেলে ঠকবাজ ক্যাটাগরি হতে পারে। হতেই পারে। এই মেয়েটাই ঠক। শাওনকে পছন্দ করে। শাওন তাকে না চেয়ে জোনাকিকে বিয়ে করতে এসেছে শুনে এসে উল্টোপাল্টা কথা বলে দিয়েছে গুবলেট করার জন্য। কেন যে জোনাকি মনে মনে প্রার্থনা করে এমনটা যেন হয়। কিন্তু কেন করেও এরকম দোয়া? তবে কি ওর মনে কোথাও না কোথাও মানুষটার জায়গা করে নিয়েছে? এত দ্রুত কাউকে হৃদয়ে জায়গা দেওয়া সম্ভব? হঠাৎ চুটকির শব্দে জোনাকির ধ্যান ভাঙল। শাওন এক ভ্রু নাচিয়ে বলল, কি ম্যাডাম, অমন ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আর কি বা ভাবছেন বলুন দেখি? আপনার কিন্তু লজ্জা লজ্জা লাগছে। কথাটা শেষ করে শাওন এবার ভঙ্গিমা করে বলল, জোনাকি হাসি পেয়ে গেল। এক চিলতে হাসি ঠোঁট ছিটকে বেরিয়ে এলো। শাওন সঙ্গে সঙ্গে বলল, এত সুন্দর হাসিটাকে লুকিয়ে রাখো কেন? জোনাকি চুপ হয়ে গেল। না, মানুষটার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হতে পারে যদি ওই মেয়েটার বলা কথাগুলো মিথ্যে হয়, আর যদি সত্যি হয় তবে? জোনাকি ভেবে পায় না। পুনরায় জোনাকি ভাবনার সমুদ্রে ডুবে যেতে দেখে শাওন খানিকটা সিরিয়াস হলো। হাত বাড়িয়ে জোনাকির একটা হাত বিনা অনুমতিতে ধরে ফেলল। যেন কত জনম ধরে ওরা একে অপরের পরিচিত কাছাকাছি। জোনাকি শিউরে উঠে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়ল। শাওন বলল, তুমি কি নিয়ে ভাবছো এত? বলো দেখি। সেই আশা থেকে দেখছি তুমি চুপচাপ। জোনাকি মৃদুস্বরে বলল, আমি কি খুব বেশি চঞ্চল নাকি? তা না, কিন্তু এতটা গম্ভীর নও। কিছু একটা যে হয়েছে তা আমি ১০০-তে ১০০ শিওর। এখন চট করে বলে ফেলো ঘটনা কি? না বলো। না শোনা অবধি তোমায় ছাড়ছি না। শাওন হাতের মুঠো থাকা জোনাকের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে রইল। জোনাকি গুমোট কণ্ঠে বলতে শুরু করলো, আজ সকালে আমি একটু বেরিয়েছিলাম। আচ্ছা তারপর? একজনের সাথে দেখা করতে। কে? শর্মি। এইটুকু বলে শাওনের দিকে সরু দৃষ্টিপাত করলো জোনাকি। দেখলো নামটা শোনা মাত্র ওর কপালে ঈষৎ ভাঁজ পড়তে শুরু করে দিয়েছে। জোনাকির বুকের ভিতরটা কেমন মোচড় কেটে উঠল। গতকাল মাঝরাতে আমায় মেসেজটা দিয়েছিল মেয়েটা, খুব আর্জেন্ট দেখা করতে চায়। পরে সকালে আমি নাম্বারে কল করি এবং মেয়েটার রিকোয়েস্ট একসেপ্ট করে দেখা করে আসি। মেয়েটা কে? তোমার পরিচিত? জোনাকি আকাশ থেকে পড়ল।
উত্তেজিত হয়ে শাওনের হাত থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিতে নিতে বলল, আপনার পরিচিত কেউ নয়? শাওন ঠোঁট কামড়ে এদিক ওদিক দাঁড়ালো। না তো, নামটা তো প্রথম শুনলাম। মিথ্যে বলছেন, প্লিজ সত্যিটা বলুন। ও কিন্তু আমাকে সব বলে দিয়েছে। অদ্ভুত, মিথ্যে বলতে যাব কেন? আর কি বলছে শুনি? বলছে যে আপনি ওর হাজবেন্ড, আপনি ম্যারেড, কিন্তু আমাকে দেখার পর আপনি পাগল হয়ে গেছেন, আমাকে বিয়ে করতে চান। ও আমাকে স্বাগতম জানিয়েছে ওর সংসারে, আর বলেছে আমাকে কোনোদিন ক্ষমা করবে না। হোয়াট? শাওন ভুরুযুগল অদ্ভুত রকমের কুঁচকে গেল। হোয়াট রাবিশ! এই কথাগুলো কোন ধরনের? একটা মেয়েকে যাকে আমি চিনি না, জানি না, নাম শুনলাম প্রথম, সে এসব কথা বলতে যাবে কেন? আমি কিভাবে বলবো? আপনার ব্যাপারে বলছে, আপনি নিশ্চয়ই ভালো জানেন। ওর ছবি-টবি আছে? দেখলে হয়তো চিনতে পারতাম। নেই। ঠিকানা? জানি না। নাম্বার? জোনাকি দ্রুত নিজের ফোন ঘেঁটে নাম্বারটা দিল। ওর সামনে শাওনের নাম্বারটা ডায়াল করলো নিজের ফোন থেকে। নাম্বারটা বন্ধ পাওয়া গেল। শাওন জোনাকির দিকে তাকিয়ে বলল, কেউ নিশ্চয়ই ফাজলামো করেছে। দেখো, ফোন বন্ধ। জোনাকি ভুরু কুঁচকে তাকিয়ে রইল। ওর মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে। ও নিজেও নিজের ফোন থেকে শর্মির নাম্বারটা ফোন করার চেষ্টা চালালো, কিন্তু বরাবর নাম্বারটা বন্ধ। জোনাকি মৃদু শ্বাস ফেলে টেবিলের উপর হাত রেখে শাওন ওর হাত জোড়া নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, তুমি চাইলে আমার বাসায় চলো। দেখো সেখানে আমি একা থাকি নাকি বউ বাচ্চা সহ। আমার বাবা মা নেই জোনাকি, থাকলে তাদের সাথে কথা বলিয়ে দিতাম। বিশ্বাস করো, আমি বিবাহিত নই। আমি এত বড় ঘৃণিত কাজ করার কথা কল্পনাও করতে পারি না। জোনাকি কি বলবে ভেবে পেল না। শাওনকে বিশ্বাস করতে ইচ্ছে করলো, আমার মনের ঘরে দোনমোনা অবস্থার সৃষ্টি হলো। ও চুপ করে রইল দেখে শাওন গোমরা মুখ করে ফের বলল, ঠিক আছে, এক্ষুনি বিশ্বাস করতে হবে না। খোঁজখবর নাও, নিয়ে দেখো, যদি সবটা মিথ্যে প্রমাণিত হয় তবেই আমরা বিয়ে করব, নইলে এখানেই সব ক্লোজড। এবার একটু রিল্যাক্স হও প্লিজ। শাওনকে অবিশ্বাস করার মতো এরপর আর কিছু খুঁজে পেল না। কেউ মিথ্যে বললে নিশ্চয় এভাবে খোঁজখবর নেওয়ার ব্যাপারে এত আগ্রহর সাথে বলতো না। বরং আরও একটা ব্যাপার ঢাকতে এটা ওটা নানান গল্প পারত। জোনাকি জোরপূর্বক একটু হাসার চেষ্টা করলো। ডিম ভর্তা থাকবে তো মেনুতে? শাওনের মুখে হাসি ফুটে ওঠে। যাক, অবশেষে মেয়েটা ওকে বিশ্বাস করেছে। ক্যাচ ক্যাচ আওয়াজে দরজাটা খুলল। এরপর টিক করে একটা আওয়াজ হলো। সম্পূর্ণ ঘর ছড়িয়ে পড়ল আলো, ধপধপে সাদা আলো। চোখ ধাঁধিয়ে উঠল শর্মির। ও সঙ্গে সঙ্গে দুহাত এক করে চোখে চেপে ধরল। কানে ভেসে এলো চিবানোর বার্তা, আমার হাতে খুন হওয়ার সিদ্ধান্ত নিলি? শর্মির হাতটা সরিয়ে পিটপিট করে তাকালো। সায়ন এক হাতে রড নিয়ে দাঁড়িয়ে আছে। ওর সমস্ত শরীর তীব্র ভয়ে আতঙ্ক। থরথর করে কেঁপে উঠল। বড় রড টেনে টেনে আস্তে আস্তে করে এগিয়ে এলো শাওন। রড টানার শব্দে শারমির দু চোখের বাঁধ ভাঙে। ও হাত জোর করে শাওনের পায়ের তলায় পড়ল। মিনতির স্বরে বলল, তোমাকে ভালোবাসার এত বড় শাস্তি আমাকে দিও না। সায়ন হাসল, কটাক্ষ মিশ্রিত হাসি। নিচু হয়ে এক হাতে শর্মির দুই গাল চেপে ধরল, কিরমির করে বলল, তাহলে ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেস না কেন? ওই মেয়েকে বিয়ে করলে তুমি ভালো থাকবে শাওন? হ্যাঁ, থাকবো। ওকে আমার চাই। ও আমার নেশা, ও আমার নেশা। শর্মির বুক ভাঙা কষ্ট অসহায় সুরে বলল, ঠিক আছে, বিয়ে করে নিয়ে এসো। আমি ওকে সাদরে বরণ করলাম। সত্যি? সত্যি বলছিস? শর্মি ঠোঁট কামড়ে মাথা দোলালো। শাওন ওকে টেনে নিয়ে কপালে চুমু এঁকে দিল সঙ্গে সঙ্গে। জোনাকের আজ মন মেজাজ ভালো। বাইরে থেকে এসেই শাওয়ার নিয়ে গুনগুন করে গান গাইতে গেছে, নিজেকে পরিপাটি করলো। সময়টা সন্ধ্যার পরে। এই সময় এক কাপ চা খাওয়া ওর দীর্ঘদিনের অভ্যাস। বরাবর নিজের চা নিজেই বানিয়ে খেলো। আজ মাই এলো ঘরে। জোনাকি আয়নার সামনে দাঁড়িয়েছিল। মাকে ঢুকতে দেখে পিছন ফিরে মিষ্টি করে হাসলো। তুমি এলে কেন? আমি বানাতে যেতাম। মায়ের চায়ের কাপটা বাড়িয়ে দিল। মন ভালো লাগছে তোর? হ্যাঁ। সায়নের সঙ্গে সব ঠিকঠাক? জোনাকির উত্তরে হাসির ছুড়ে দিয়ে চায়ের কাপে চুমু দিল। চিনি ক চামচ দিয়েছো বলো তো? তুই যদ্দূর খাস ২ চামচ। তবুও মিষ্টি আজ বেশি লাগছে মা। মন ভালো থাকলে সব বেশি বেশি ভালোই লাগে। জোনাকি পুনরায় জবাব বদলে হাসলো। তারপর বলল, মা এসো বসো, তোমাকে একটা কথা বলি। মা বসলেন। জোনাকি কাপ রেখে দিল। তারপর মায়ের দিকে তাকিয়ে হাসি হেসে মুখ রেখেই বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এটা তুমি দুলাভাইকে জানিয়ে দিও, এবং এই বিষয়ে উনি যেন আমার কাছে কোনো প্রকার কৈফিয়ত চাইতে না আসে, সেই দিকটা লক্ষ্য রাখবে, কেমন? মা ভুরু কুঁচকালেন।
হেয়ালি করিস না, কিসের সিদ্ধান্ত? আমার বিয়ে বিষয়ক, বল। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বিয়েটা করব না। মা স্তব্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে, যেন শুনতে পান নাই এমন ভঙ্গি করলেন। হ্যাঁ, কি বললি? বললাম আমি এই বিয়েটা করব না। এবার শুনছো নাকি আর একবার বলবো? বিয়ে করবি না মানে? কিছু হয়েছে? শাওন কিছু বলেছে? বল, আমাকে বল। কিচ্ছু হয়নি মা, এটা আমার একার সিদ্ধান্ত। ফট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে হয় বুঝি? কিছু না হলে তুই কেন বিয়ে করবি না? বললাম তো মা, সব কিচ্ছু হয়নি। আমার ভালো লাগছে না, তাই এই বিয়ে করব না। ভালো না লাগার কি আছে? অমর রাজপুত্রের মতো দেখতে, ভালো একটা চাকরি করে, বেতন নিশ্চয় ভালো। ওখানেই তো সমস্যা মা, রাজপুত্র দেখে বিয়ে করব না। একটা চড় দিব। আমি তোর আগামাথা কিছুই বুঝতেছি না যেন। মা, জোনাকি মায়ের দুখানা হাত চেপে ধরল শক্ত করে। মা, আমি সাধারণ মানুষ। আমার সাধারণ একজন জীবনসঙ্গী চাই, কোনো রাজপুত্র প্রয়োজন নেই। অতিরিক্ত মিষ্টি আমার সহ্য হয় না, জানো নিশ্চয়। জোনাকি, এটা জীবন, জীবন নিয়ে ছেলে খেলা করিস না। ওর সাথে বিয়েটা হলে তুই খুব ভালো থাকবি। ও তোকে খুব পছন্দ করে। পছন্দ করে বলেই আমি তার সাথে খুব ভালো থাকবো, এমন একটা গ্যারান্টি তুমি কোথায় পেয়েছো? আমাকে দেখাও। জনু, মা, প্লিজ আর কথা না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আর এটাই ফাইনাল। দুলাভাইকে যা বলার বলে দিও। আমি আর ঘ্যান ঘ্যানানি সহ্য করতে পারবো না। মা শক্ত কণ্ঠে বলল, তোর কি কাউকে পছন্দ রে? কই, আমাকে তো কোনোদিন কিছু বলিসনি। জোনাকি ঠোঁটে হাসি দীর্ঘ হলো। জানতাম তুমি এমনটাই বলবে। না মা, আমার কাউকে পছন্দ নেই। আমার কোনো লুকানো প্রেম নেই। আমি যখন যা করেছি সব তোমাকে জানিয়েছি এবং জানাবো আগামীতে। আমি শুধু এটুকু বলতে চাইছি, আমি এক্ষুনি কোনো বিয়ে শাদিতে যেতে চাই না। তাতে যতই সুপাত্র আসুক। আর হ্যাঁ, আমি একটা চাকরি খোঁজার চেষ্টা করছি। তোর মাথাটা সত্যি গেছে জোনাকি। তোর ভাইয়ে জানলে কিছু বলার সাহস করবে না, যদি না তুমি তাকে সুযোগ দেই। আমরা আমাদের জীবনে তাকে হস্তক্ষেপ করার রাস্তা তৈরি করে দিয়েছি বলেই। এসব তুই কি বলছিস? ছেলেটা আমাদের জন্য কি না করেছে তুই সব ভুলে গেছিস? না মা, ভুলে যাইনি। কতটা ভালো করেছে, কতটা খারাপ, আমার সব মনে আছে। একদম অক্ষরে অক্ষরে মনে আছে। আর মা, কাউকে সাহায্য করা মানে তার জীবনে দখলদারি করা না। মা উঠে দাঁড়ালেন। আমি কাউকে কিছু বলতে পারবো না। তোর যার যাকে বলার বলে দিস। মা চলে গেলেন। জোনাকি ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনের অলিগলি কত গভীর। শর্মির ভীষণ ক্ষুধা পেয়েছে। সেই গতকাল খেয়েছিল দুপুরের দিকে, এখন প্রায় সন্ধে। এর ভিতরে পেটে কিছু পড়েনি, কিন্তু বেডরুমের দরজা বাইরে থেকে বন্ধ। শাওন না চাওয়া পর্যন্ত এই ঘর থেকে শর্মি বেরোতে পারবে না। ঘরে কোনো খাবার নেই। শর্মি দুর্বল পায়ে উঠে বেড সাইডে টেবিলে রাখা পানি খেলো। এরপর কি যেন ভেবে একবার দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে সেটি খুঁটে গেল। এর মানে শাওন লাগিয়ে রেখে যায়নি। শর্মি দ্রুততার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। আশেপাশে তাকিয়ে কোথাও শাওনকে দেখতে না পেয়ে তার শির দ্বারাবে কিছু একটা শিহরণ বয়ে চলল। শর্মির চপ্পল পায়ে মেইন ডোরের দিকে এগোতেই কিচেন থেকে একটা কণ্ঠস্বর ভেসে উঠল। কোথায় যাওয়া হচ্ছে? শর্মি ঝটপট থমকে দাঁড়ালো, ভয়ার্ত চোখে পেছনে ফিরে দেখল কিচেনের দরজায় আয়েশি ভঙ্গিতে সায়ন হেলান দিয়ে দাঁড়িয়ে, তার ঠোঁট জুড়ে কটাক্ষের হাসি। শর্মি মিনমিন স্বরে বলল, না না, কোথাও যাব। মেইন ডোর খোলা না, বন্ধ দেখতে। তুমি তো আমাকে আটকে রেখে যাও, তাই বুঝি? শর্মির ঘাড় কাত করল। ওর দিকে হাসি মুখ এগিয়ে এলো শাওন। এক হাত গলিয়ে শর্মির কোমরখানা চেপে ধরতে ও শিউরে উঠল। শাওনের নখের আঁচড়ে সুগভীর হয়ে কেটে বসেছে চামড়ার উপর। লাগছে খুব। শর্মি দাঁতে দাঁত পিষে ব্যথা সহ্য করলে শাওনের দিকে তাকালো। শায়নের মুখখানা নামিয়ে শর্মির কানের কাছে গিয়ে ফিসফিস করে নাটকীয় ভঙ্গিতে বলল, আমার জোনাক পোকাকে এ বাড়িতে না এলে আমি বাড়িসহ তোমাকে উড়িয়ে দেব। তুমি নিশ্চয় জানো আমি এক কথার মানুষ। শর্মি স্তব্ধ হয়ে শুনল, কিছুটা বলতে পারল না। শাওন ওকে ধপ করে ছেড়ে দিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিমাতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, খিদে লেগেছে? খিদেতে মরে গেছে তবু। শর্মি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বসো টেবিলে, ম্যাগি করছি, চলবে? শর্মি পুনরায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওর মুখে জবাব নেই। অবশ্য যা হচ্ছে তাতে জবাব বেরোনোর কথা নয়। শাওন পুনরায় কিচেনের দিকে পা বাড়ালো। বোমা ফাটলো রাত্রিবেলা। আজ একটু দেরি করেই খেতে বসেছে জোনাকি।
সবে এক লোকমা মুখে তুলছে অমনি ফয়সাল এসে ওর পাশে চেয়ারটা টেনে খাবার প্লেট সামনে থেকে সরিয়ে নিল। জোনাকি অগ্নি চোখে ফয়সালের দিকে তাকাতে ফয়সাল খ্যাঁক খ্যাঁক করে চেঁচিয়ে বলল, কি চোখ দিয়ে খেয়ে ফেলবি? খেয়ে ফেল, খেয়ে শান্ত হ, আমাকে আর এত অশান্তি দিস না। জোনাকি শান্ত সুরে বলল, আমি তোমাকে কিভাবে অশান্তি দিলাম? তা নয়তো কি? আমি অত কষ্ট করে একটা সুপাত্র আনলাম তোর জন্য, আর তুই কিনা বিয়ে করবি না বলছিস? কেন রে? আমাদের জ্বালা যন্ত্রণা আর না বাড়ালে চলছে না? আমাকে নিয়ে এত জ্বালা যন্ত্রণা হলো ভেবো না। আমাকে আমার মতো ছেড়ে দাও। খুব সহজ। তোর আপা পরে আমার কান ঝালাপালা করে ছাড়বে? আমাকে একটা প্রশ্নের উত্তর দে। তোকে কি সুখে থাকতে ভূতে কামড়াচ্ছে? আমাকে কেউ কামড়াচ্ছে না ভাইয়া। জীবন যেহেতু আমার, সেহেতু সব সিদ্ধান্ত নেওয়া আমার একান্ত ব্যক্তিগত হওয়া উচিত। ফয়সাল চোখ বড় বড় করে তাকালো। এমন ব্যক্তিগত ব্যাপার স্যাপার বুঝিস? এই বিষয়টা নিয়ে আমাকে জোরাজুরি করো না। এটাই আমার একমাত্র সিদ্ধান্ত। জোনাকি উঠে যাচ্ছিল, ফয়সাল ওকে থামিয়ে দিল। তাহলে আমারও একমাত্র সিদ্ধান্ত শুনে যা তুই। তুই যদি এই বিয়েটা না করিস, তাহলে এই বিয়ের সঙ্গে সঙ্গে আরও একটা সম্পর্ক ভাঙবে। সেটা তোর আপার সাথে আমার সম্পর্ক। এমনিতে দিনের পর দিন একটা বাঞ্জা মহিলাকে নিয়ে সংসার করতে করতে আমি ক্লান্ত। এখন এই ছুতে আমিও তাহলে মুক্তি পাই। ভাইয়া, শুনছিস নিশ্চয় যা বলেছি? এবার সিদ্ধান্ত নে বসে বসে। আমি ওকে ছেড়ে দিলেও চিত্রা আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সি লাভলি, ম্যাডলি, ইউ নো দ্যাট। জোনাকি হা মুখ করে তাকিয়ে রইল। এরকম একটা কথা কি করে বলতে পারলো ফয়সাল? আপার সাথে ওনার বিয়েটা প্রেমের বিবাহ ছিল। কত ভালো ভালো ঘর ফিরিয়ে দিয়েছিল আপা। কত মার খেয়েছে, কত দুঃসময় পার করেও ভাইয়ের জন্য অপেক্ষা করছে। সেই ভাইয়া আজ এমন একটা কথা বলে ফেললো। আপা তো ইচ্ছে করে মা হওয়ার যোগ্যতা হারায়নি, একটা রোগ। জোনাকি বুক ফেটে কান্নারত উতলে উঠল। মানুষের রূপ এত বৈচিত্র্যময় কেন? ফয়সাল সালাদের বোল থেকে এক স্লাইসের শশা খেতে খেতে উঠে দাঁড়ালো। আমি চললাম, কাল আবার আসবো। সিদ্ধান্ত পাল্টালে ভালো, নইলে ডিভোর্সের কাগজ করতে আমার 1 সপ্তাহ লাগবে না, মনে রাখিস। কলিং বেল বাজতে চিত্রা দরজা খুলে দিল। ফয়সাল বিরক্ত মুখে ঘরে প্রবেশ করে। চিত্রা দরজা আটকাতে আটকাতে স্বাভাবিক কণ্ঠে ছুড়ে দিল প্রশ্নবাণ, এত দেরি করলে যে? ফয়সাল তৎক্ষণাৎ পেছন ঘুরে বজ্রপাত কণ্ঠে বলল, সে কৈফিয়ত তোমায় দিতে হবে নাকি? চিত্রা চুপসে গেল। না মানে আমি অপেক্ষা করছিলাম। কে বলছে তোমায় অপেক্ষা করতে? আমি বলছি। এভাবে বলছো কেন ফয়সাল? আমি তোমার জন্য অপেক্ষা করব না তো কার জন্য করব? যার জন্য ইচ্ছে হয় করো, আমার জন্য এসব নাটক করা লাগবে না। তারপর বেডরুমের দিকে পা বাড়াতে বাড়াতে মুখ বাড়িয়ে অসহ্য শব্দটি উচ্চারণ করে গেল। চিত্রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আজকের দিনটা চিত্রার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনে ওদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। চিত্রা সেই উপলক্ষে অনেক কিছু রেঁধেছে। শাড়ি পরে একটুখানি সেজেছে। ওই ফয়সাল তো ওর দিকে একবারও তাকিয়ে বলল না, তবুও খেয়ালও করলো না। রাতে ফয়সাল খেতে এলো না। চিত্রা কয়েকবার সাদাসাদি করেও ফয়সাল রাগ রাগ কথা শুনল না। তারপর ব্যথাতুর হৃদয়ে শাড়ি খুলে সাজগোজ সব মুছে ফেলল। বাথরুমে আয়নার তাকিয়ে বস্ত্র ধুয়ে কেঁদেও ফেলল। একটা সময় ছিল ফয়সালের কান্না সহ্য করতে পারতো না। কত হয়েছে এমন। চিত্রার কান্না মুখ দেখে ফয়সালও কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছে। আর আজ ফয়সাল হয়তো জানেই না চিত্রার চোখ দিয়ে দিনে কতবার পানি ঝরেছে, কত নির্ঘুম রাতে সাক্ষী হয়ে বসে থাকে ও চুপচাপ, কত আমানিশা যায় ফয়সালের ঘুমন্ত মুখখানা পুরনো মায়া খুঁজতে খুঁজতে। মেয়েরা অদ্ভুত, ভীষণ অদ্ভুত। এরা প্রিয় মানুষটা দেওয়ার কষ্টে যত্ন খোঁজে। চিত্রা বাথরুম থেকে বের হতে দেখলো ফয়সাল খুব মনোযোগ দিয়ে মোবাইলে কিছু লিখছে। চিত্রা সাহস করে ওর পাশে গিয়ে বসতেই ফয়সাল ফোনটা লক করে ফেললো। পর মুহূর্তে পাশে বসা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, কি একটু বসে আছি শান্তিতে, সেটাও থাকতে দেবে না নাকি? চিত্রা অবাক না হয়ে পারল না। বিস্ময় ফুটে উঠল ওর কণ্ঠে। আমি পাশে এসে বসায় তোমার অশান্তি হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো। তুমি তো এমন ছিলে না ফয়সাল। এতটা পরিবর্তন একটা মানুষ কিভাবে হতে পারে? চিত্রার চোখ জোড়া ছলছল করে উঠল। ফয়সালের অবহেলা, অপমান, উপেক্ষা ও হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিনিয়ত। দাউ দাউ করে জ্বলা বুকের যন্ত্রণা তবুও ফয়সাল দেখেনি। এই মানুষটাকে ও পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবেসেছিল। ভালোবাসার প্রতিদান পাচ্ছে এইভাবে। ফয়সাল বিরক্ত হলো। কিছু বলতে না বলতেই চোখের পানি নাকের পানি এক করে ফেলো। শোনো,
আমার এইসব তামাশা আর সহ্য হয় না, জাস্ট সহ্য হয় না। সারাদিন গাধার মতো খেটে তুমি আর তোমার পরিবারের দায়িত্ব পালনের শেষে তোমাদের ভেতরে বিন্দুমাত্র কৃতজ্ঞতাবোধ দেখিনি আমি। তোমার বোনের জন্য এত ভালো পাত্র খুঁজে নিয়ে আসলাম। আমি নিজেই সায়নকে কথা দিয়েছি, এখন তোমার বোন বলছে বিয়ে করবে না। সায়নের সামনে আমি মুখ দেখাবো কেমন করে? ওর সাথে আমার বন্ধুত্বটাই নেওয়া নষ্ট হয়ে যায় পরে। ফয়সাল, এটা এমন কোনো বিষয় না তোমাদের বন্ধুত্ব নষ্ট হবে। জোনাকি একটা মানুষ, ওর যদি ইচ্ছে না থাকে তাহলে না করবে বিয়ে। দুনিয়াতে ছেলের অভাব পড়ে যায়নি নিশ্চয়। হ্যাঁ, অভাব পড়েছে। আমি অন্যত্র বিয়ে দিতে যাই আর তারা এত্ত এত্ত চেয়ে বসুক, সেসব ফুল ফুলিয়ে করবে কে পরে? আমি কি টাকার গাছ আছে নাকি পাহাড় আছে? শাওন কিচ্ছু চায়নি। ওর জোনাকিকে দেখা মাত্র ভীষণ পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে ও জোনাকিকে ভালোবাসে। চিত্রা বিদ্রুপ হাসি আসলো। ভালোবাসা বলতে কোনো কিছু নেই ফয়সাল। এটা শুধু একটা শব্দ আর কিচ্ছু না। ফয়সাল ভুরু কুঁচকে ফেললো সঙ্গে সঙ্গে। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্ন আমি তোমায় করবো, মানাবে? তুমি আমাকে করেছো? তুমি এর উত্তর আমার চেয়েও ভালো জানো নিশ্চয়। যদি ভালোবাসো তাহলে নিজের বোনকে বোঝাও, সায়নের মতো ছেলে বারবার আসবে না। ও ভালো থাকবে। পাগলামো বাদ দিয়ে বিয়েটার জন্য সুষ্ঠুভাবে হোক। এরপর জনুর লাইফে আমাদের কারো হস্তক্ষেপ থাকবে না। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। শাওন ওর বিশেষ পছন্দ হয়নি। কেন যেন এই ছেলে সবটাই লোক দেখানো মনে হয়েছে। মনে হয়েছে তার ভেতরটা উপরটা যত সুন্দর, ভেতরটা তত কুৎসিত। কিন্তু মা আর ফয়সালের মতামতের ভারে ওরা জোনাকির সিদ্ধান্ত দেবে গেছে। জোনাকি পরে নিমরাজি হয়েছিল, কিন্তু এখন হঠাৎ কি এমন হলো যে সরাসরি বিয়ে করতে না করে দিয়েছে? চিত্রার মাথা ধরেছে। নিজের জীবনে এত সমস্যা যে অন্যের জীবন নিয়ে চিন্তা করার সময় নেই। ফয়সাল ঢাকলো, এভাবে সঙ্গের মতো বসে না থেকে নিজের কাজ করো যাও। চিত্রা ভাবনার জগৎ থেকে ছিটকে বেরোলো। তোমার পাশে 2 মিনিট বসলে সমস্যা ফয়সাল? আমি একটু একা থাকতে চাই। সে তো রোজ থাকো, কতদিন আমার কাছে আসো না সেই হিসাব আছে? শরীরের খাইখাইটা আর নেই চিত্রা। চিত্রা ভাষাহীন তাকিয়ে রইল নিষ্পলক। ফয়সাল বিরক্ত চেহারা করে উঠে চলে গেল। চিত্রার চোখ জোড়া আবার বর্ষণ ঝরায়। জীবন মাঝে মাঝে এত নিষ্ঠুর রূপ নেয়, কেন নেয় কে জানে। শাওন বাড়ি নেই। মেইন ডোর বাইরে থেকে তালা দিয়ে কোথায় বেরিয়েছে। সময়টা সকাল। শর্মী ঘুম থেকে উঠে নিজেকে বন্দি দশায় আবিষ্কার করেছে পুনরায়। এটা নতুন কিছু নয় ওর জীবনে। এর আগে বহুবার বন্দির ন্যায় জীবনযাপন করেছে। অবশ্য শাওনের হাতেও সবসময় বন্দি। শর্মীর বাবা এককালে নাম করা ব্যবসায়ী ছিল। শত্রুপক্ষের লোকেরা তার উপর আক্রমণ চলাকালীন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারমীর মা নেই ছোট থেকে। বাবাই মাথার উপর সবটা হয়ে দাঁড়িয়েছিল। অসুস্থতার সময় শর্মী কী ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ঠিক তখনই পরিচয় হয় সায়নের সাথে। বাবা যে হাসপাতালে এডমিট ছিলেন, সেখানে সায়নের মাও ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিল। কথার বিনিময় হলো, শাওনের মা জানালো তিনি ছেলের বিয়ে দেখে যেতে চান। শর্মীর বাবাও একই ইচ্ছা প্রকাশ করলেন। ঘটনার সূত্রপাত সেই থেকে। শাওন শর্মীর বিবাহ সম্পূর্ণ হলো এক্কেবারে হঠাৎ করে। তবুও শর্মী খুশি। তার স্বপ্নের পুরুষ নিয়ে যত জল্পনা কল্পনা ছিল, শাওন যেন তারই বাস্তব চিত্র। উচ্চা লম্বা, কি সুদর্শন দেখতে। বাবা মারা যাওয়ার আগে আর একটা ভুল করে বসলেন। শর্মীর নামে না দিয়ে সব কিছু সায়নের নামে লিখে দিয়ে গেলেন। তা নিয়ে শর্মীর মাথা ব্যথা ছিল না। শর্মীর প্রতি অগাধ স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা তার। এই আস্থার কাগজ ধীরে ধীরে ফুটো হতে লাগলো। শর্মীর পড়াশোনার যোগ্যতা কম। যা আছে তা দিয়ে কিছু করা মুশকিল। টাকা পয়সা অথবা জমানো সম্পদ বলতে কিছুই নেই। তার উপর ওর একটা পা জন্মগতভাবে ছোট বলে হাঁটে একটু খুঁড়িয়ে। এমনকি বছরের বেশিরভাগ দিনগুলো পায়ের ব্যথায় অসুস্থ থাকে। সবটা জেনেই সায়নের মা রাজি হয়েছিল, সায়নও রাজি। প্রথম ওর এই ত্রুটি হিসাবে দেখতেই দেয়নি সায়ন। অথচ এখন প্রতিনিয়ত উঠতে বসতে কথা শুনতে হয়। এতটা শোচনীয় অবস্থা হবে কখনো কি ভেবেছিল? জানলার গড়ে বসে অনেক কিছু ভেবে চলল শর্মী। একসময় চোখ ভিজে উঠলে ওর ভাবনার গতিপথে লাগাম টানে। উঠে দাঁড়ালো, হেঁটে হেঁটে আর একটা রুমে এলো। এই রুমটা শাওনের বিশেষ কক্ষ বলা চলে। যতক্ষণ বাসায় থাকে এই ঘরে বসে সময় কাটায়। শর্মী মাঝে মাঝে আসতো এটা ওটা পরিষ্কার করতে। শাওন মানা করার পর আর এদিকে আসা হয়নি। আসবাবপত্র বলতে একটা বড় টেবিল,
3টি বইয়ের আলমারি, একটা ছোট্ট স্টিলের আলমারি, টেবিলে ল্যাপটপ, ল্যাম্প, এইসব টুকিটাকি জিনিস। শর্মী দরজা খোলার নবঘোড়ায় বুঝলো কক্ষের দরজার লক। শাওন লক করে গেছে, চাবি নিশ্চয় তার কাছে। শর্মীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এভাবে তালাবন্ধ জীবন আর ভালো লাগে না, এর চেয়ে মৃত্যুই বুঝি শ্রেয়। শর্মী পুনরায় নিজের ঘরে চলে এলো। এবার কি ছুটে এলো ডাইনিংয়ে। টেবিলের উপরে ফলের ঝুড়ি, কয়েকটা অর্ধ নষ্ট আম রয়েছে তাতে, আর একটা ছুরি। শর্মী ছুরিটা হাতে তুলে নিল। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। শর্মী হাতের শিরার কাছাকাছি ছুরিটা নিয়ে কয়েক সেকেন্ড থম খেয়ে রইল। তার রুহু কাঁপছে, চোখ ফেটে দরদর করে পানি ঝরছে। সকাল সকাল মায়ের চিৎকারে জোনাকি উঠে বসতে বাধ্য হলো। গতকাল রাতে ঘুমিয়েছিল দেরিতে। সারা রাত ধরে ফয়সালের বলা কথাগুলো কানে বাজছিল। 7 পা চিন্তার মাথা ঘুরছিল। যখন চোখ লাগলো তখন বাইরের ভোরের আলো ফুটি ফুটি। জোনাকি দেওয়াল ঘড়িটা ঘুম জাগানোর চোখে তাকালো। 8টা বেজে 10। এত সকালে চিৎকার করছে মা। জোনাকি বিরক্ত পায়ে বাইরে আসতেই খানিকটা অবাক হলো। চিত্রা বসে রয়েছে, ওর চোখে মুখে ক্লান্তির ছাপ। মা চিত্রার সঙ্গে চিৎকার করে বলছেন, ওই যে এসেছেন নবাবের বেটি। আমি তো বোঝাতেই পারি নাই রে বাপু, তুই বোঝা এবার। আমার জীবনটা শেষ করে দিল এই মেয়ে। এত রাজ্যের চিন্তা আর ভালো লাগে না। বিয়ে শাদি করে একদিকে থিতু হলে আমার মনেও যে শান্তি। জোনাকের মায়ের কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে চিত্রার দিকে তাকালো, বলল, তুই এত সকাল সকাল আপা? চিত্রা মুখখানি গম্ভীর করে উত্তর দাঁড়ালো, তোরা যা লাগিয়েছিস আসতেই হলো তাই। আমরা আবার কি লাগালাম? মায়ের কথা ছাড়, তুই নিজে কি করলি শুনি? ফয়সাল কত খেপেছে ধারণা আছে তোর? জোনাকি মৃদু শ্বাস ফেলল। চিত্রা পুনরায় বলে উঠল, দেখ জনু, কম তো বয়স হয়নি। এই বয়সে তোর মতো মেয়েরা সংসার সন্তান সব থাকে, সবাইকে পড়াশোনা করে অমুক তমুক হতে হবে এমন তো কথা নেই। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে দিন চলে গেলেই খুশি। শাওন ছেলেটা ভালো, তোর দুলাভাই বড় মুখ করে কথা দিয়েছে, তোর কারণে যদি অপদস্থ হতে হয় আমার সংসারে কি নেমে আসবে তুই বুঝতে পেরেছিস? জোনাকি হঠাৎ রেগে গেল, আক্রোশের সঙ্গে বলল, তোমার আমার জীবনটাকে জীবন মনে করো না, না? একটা কিছু পেলেই আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও। তোমরা এত নিষ্ঠুর আর স্বার্থপর কেন? আমি বিয়ে করতে চাই না, তবু তোমরা আমাকে জোর করে। আমি কি বাজারের পণ্য নাকি? আমার কথার কোনো দাম নেই? দাম থাকবে না কেন? অবশ্যই আছে। কিন্তু আমরা তো তোর খারাপ চাইছি না। সায়নকে বিয়ে করাতে সমস্যা কোথায়? তুই কি চাস না তোর নিজের একটা সংসার হোক? নিজের সংসার? ভালোবেসে বিয়ে করলি, এত বছর ধরে সংসার করে যাচ্ছিস, তবুও কি সে সংসার তোর রে আপা? তুই থাক না। থাক, তাতে কি? দুলাভাইয়ের সত্যি কি এসে যায়? জোনাকির এহেন কথায় মা ধমক দিতে উঠতে লাগলো। চিত্রা তাকে থামিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তবু একটা সংসার ছাড়া আমরা অসম্পূর্ণ। আমি তোর পায়ে পড়ছি, তুই আর অমত করিস না। ফয়সালকে আর রাগিয়ে তুলিস না। আমার সংসারটা ভেঙে যাবে জনু, হাত জোর করে বলছি, একটু দয়া কর। চিত্রা সত্যি সত্যি হাত জোর করে নত হলো। জোনাকি দ্রুত বোনকে ধরে সোজা করে দিল। তার ভেতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এ কোন মোড়ে এরা দান করালো জীবন নদী? বেলা বাজছে। চিত্রা আর মা দুপুরে রান্নার জন্য রান্নাঘরে কাজ করছে। জোনাকি একা শুয়ে রইল ঘরে। শুভ্র সিলিংয়ের দিকে তাকিয়ে ওর হঠাৎ মনে হলো, ওকে নিয়েই যখন এত জ্বালা, তখন ওই আর থাকবে না। জোনাকি ঘোরগ্রস্তের ন্যায় উঠে টলমল পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দা দোতলা, হাফ রেলিং, আর একটু খোলা আকাশ দেখা যায়। জোনাকির পছন্দ করে এ বাড়িতে উঠেছিল। সেই পছন্দের জায়গা থেকে লাফিয়ে পড়ল দোতলা থেকে, মা চিত্রা টের পাওয়ার আগে। ঝনঝন শব্দ তুলে টাইলসের মেঝেতে গড়াগড়ি খেল ছুরিখানা। শর্মী দু হাতে মুখ ঢেকে হাঁটু ভেঙে বসে পড়ল। কাঁদলো অনেকক্ষণ। জীবনে তো পাওয়ার কিছু নেই, তবুও কেন এত মায়া বোধ হচ্ছে? কেন এত কাঁপছে? কেন অবচেতন মন বলছে, না না, এ যে মহাপাপ। এত বড় ভুল করিস না শর্মী। বাবার সামনে কোন মুখে দাঁড়াবি? শর্মী ফোঁপাতে ফোঁপাতে বার কয়েক বাবার নামটা ধরে অস্ফুট স্বরে উচ্চারণ করলো। ঠিক এমনই সময় মেইন ডোর খোলার শব্দ হলো। শর্মী দ্রুত গতিতে উঠে দাঁড়ালো। চোখ মুখ মুছতে মুছতে শাওনের উপস্থিতি টের পেল। তার ঠিক সম্মুখ বরাবর। সায়ন চোখে মুখে ধিকি ধিকি জ্বালা আগুন। শর্মী এগিয়ে আসতে আসতে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে, কি হয়েছে? সায়ন জবাব দিল না। হুট করে ওর চোখ চলে গেল ফ্লোরে থাকা ছুরিটার দিকে। সায়ন এগিয়ে গিয়ে ওটা তুলল। এটা এখানে কেন? আপেল কাটতে গিয়ে পড়ে গেল হাত থেকে।
সায়ন মেদুর মাখা সৌম্যের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, আমার কপালে কোথায় কি লেখা আছে? আমি গাধা? সৌমি তড়িঘড়ি করে এদিক ওদিক মাথা নাড়ল। ছি ছি, তা কেন থাকতে যাবে? তাহলে মিথ্যে বলে কি প্রমাণ করতে চাইছো? বাসায় যে আপেল নেই তা কি আমি জানি না? শর্মির দাঁত দিয়ে জিভ কাটলো সঙ্গে সঙ্গে। মুখ ফসকে আপেলের কথা বলে ফেলছে। শর্মি নিজের পক্ষে কিছু একটা বলতে নিচ্ছিল। সায়ন এক হাত ঘুরিয়ে ওর ঘাড় ধরে টেনে টেনে নিয়ে এলো বুকের কাছাকাছি। একদম মিথ্যে না, একদম না। যা জানতে চাইবো সত্যি করে বলবি। তুই বেরিয়েছিলি আবার? আবার যোগাযোগ করছিস জোনাকির সাথে? শর্মী ব্যথায় গুঙ্গে বলল, না, একদম না। আমি কিভাবে বেরোবো? তুমি আমায় আটকে গেছো শাওন। নিশ্চয়ই কোনো ছলচাতুরি করে বেরিয়েছিস, নইলে ও এত বড় একটা স্টেপ নিতে যাবে কেন? তুই একে মেসেজ দিয়েছিলি? ফোন কল? বল কি করেছিস? সায়ন, বিশ্বাস করো, আমার মৃত বাবার কসম খেয়ে বলছি, আমি আর জোনাকির সাথে যোগাযোগের চেষ্টা করিনি। আমার কাছে কোনো ফোন নেই। তুমি নিজেও আমার ফোনটা ভেঙে দিয়েছো। আমাকে বাসায় লক করে বাইরে যাও। আমি কিভাবে কি করব? বিশ্বাস করো শাওন। শাওন ছেড়ে দিল। শর্মী মিথ্যে বলছে না। ওর বাবার নাম করে ও মিথ্যে বলবেও না। আর যা বলেছে তা যুক্তিযুক্ত। ওর ফোন সেদিন শাওন ভেঙে দিয়েছে। এরপর থেকে শর্মী ওর কাছে বন্দি। বাইরের আলো পর্যন্ত দেখতে পায় না। ওর পক্ষে সম্ভব না জোনাকির সাথে কন্ট্যাক্ট করার। তাহলে কেন নিজের জীবন দিতে গেল জোনাকি? কি এমন কারণ? শাওন ঝটপট শাওয়ার করে তৈরি হয়ে নিল। একবার হাসপাতালে যাওয়ার প্রয়োজন। বের হওয়ার সময় শর্মির সাহস করে আগ বাড়িয়ে প্রশ্ন করে উত্তর পেল না। শাওন তাড়াহুড়ায় বেরিয়ে আসতে গিয়ে তালা লাগাতেই ভুলে গেল। দরজার মুখে বিস্ময় নিয়ে চেয়ে রইল শর্মি। শাওন চলে গেল। মারা টের পেয়েছে অনেকক্ষণ। দারোয়ান এসে হাঁপাতে হাঁপাতে প্রথম খবরটা জানালো। চিত্রা সঙ্গে সঙ্গে দৌড়ে জোনাকির ঘরে গিয়ে দেখলো ও ঘরে নেই। ঘর ফাঁকা। পর মুহূর্তে দ্বিতীয় দৌড়ে নিচে এসে দেখল জোনাকির জীবনটা জবাই করা মুরগির মতো থরথর করে কাঁপছে। মাথার পেছনের দিক দিয়ে রক্তে ভেসে যাচ্ছে। হাত পা, গায়ে কুসুম রাঙ্গা জামাটা সব লাল টকটকে লাল। চিত্রা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। ফয়সাল এলো। আশেপাশে থেকে লোকজন এলো। কেউ বোধহয় পুলিশকে কল করলো, পুলিশ এলো। সবাই ধরাধরি করে জোনাকে কে হাসপাতালে ভর্তি করা হলো। বাড়ির সবাই জেরা করতে এক গাদা প্রশ্ন করলো পুলিশ। শাওনের সঙ্গে দেখা হলে তাকে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। সবশেষে তারা আপাতত বিদায় নিয়ে চলে গেলেও ফয়সাল তেতো তেতো উঠল চিত্রার উপর। হাসপাতালে ওয়েটিং অর্ডারে বসে। আর কত, আর কত জ্বালাবি তোরা? তোর সাথে আমার কোনো সংসার নাই আর। আজকের পর থেকে তুই তোর মতো, আমি আমার মতো। চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? এত বড় একটা বিপদ, বিপদের ঘাড়ে টেনে আনলে আমার সেখানে কি বলার আছে? কোন নাগরের জন্য তোর বোন এই কাজ করলো দেখ গিয়ে। ফাউ ক্যাচালে পড়বো আমি এখন? তুমি কেন ক্যাচালে পড়বে ফয়সাল? তুমি তো কিছু করনি। পুলিশ সম্পর্কে কোনো ধারণা আছে তোর? একে তো তোদের বাপ নাই, সংসারের দায়িত্ব আমি নিয়েছি। তার উপর তোর বোন অবিবাহিত সুন্দরী। যদি বলে বসে এরা যে আমি কিছু করতে চেয়েছি, ওর সাথে সেটা মেনে নিতে না পারায় এই কাণ্ড ঘটিয়েছে, তখন কি বলবি তোরা? হ্যাঁ? চিত্রা হা মুখ করে তাকিয়ে রইল। মা বললেন, বাবা তুমি একটু শান্ত হও। ও কেন এই কাজ করলো আমি বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। বুঝেছি তো আমিও মা, কিন্তু এখন বুঝে লাভ কি? যা হওয়ার হয়েই তো গেছে। ওর বেঁচে থাকাটা এখন। চিত্রা কেঁদে ফেলল। শাওন এগিয়ে এলো এইবার। শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কি বুঝছেন আপনারা? আমাকেও একটু বোঝান। জোনাকি এরকম একটা কেন করলো? একদম সত্যি করে বলবেন। আমি মিথ্যে পছন্দ করি না। মা তাকালো। চিত্রা শক্ত কণ্ঠে জবাব দিল, আপনার কারণে। ও আপনাকে বিয়ে করাতে চায় না। আমরা সবাই জোর করেছিলাম তাই। ফয়সাল এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল এ পর্যায়ে। কার সাথে খটর মটর করে কথা বলছিস? তোর বোনের সাত কপালের ভাগ্য যে আমার বন্ধু ওকে বিয়ে করতে চেয়েছে, নইলে কি আছে তোদের? ভিখেরি যেন কোথাকার। পুনরায় হাত তুলে থাপ্পড় লাগাতে নিল চিত্রাকে। খপ করে ফয়সালের হাত ধরে চেপে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ফয়সালের গায়ে 5 আঙ্গুলের ছাপ ফেলে দিল। আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মান বোধ হয়েছে। অনেক হয়েছে, অনেক হয়েছে ফয়সাল, আর না।
তোমার জুলুম আর সহ্য করব না আমি। তুমি কি সম্পর্ক ভাঙবে? আমিই সম্পর্ক ভাঙলাম। তোমার মতো জানোয়ারের সাথে থাকার চেয়ে একা থাকা অতি উত্তম। এত বড় সাহস! এত বড় সাহস! ফয়সাল রাগে কিরমির করতে লাগলো। মা দিশেহারা হয়ে কাঁদলেন। একদিকে বড় মেয়ের সংসার ভাঙছে, অন্যদিকে ছোট মেয়ে মৃত্যুর সাথে লড়ছে প্রতিটা মুহূর্ত। সায়ন আর ফয়সাল চোখাচোখি করলো। চিত্রা বলে উঠল, সাহসের শুরুটা দেখলে সবে, আরও দেখতে চাও? আর কোথায় কোথায় দাগ ফেলাবো বলো? ফয়সাল আক্রোশ প্রসূত এগিয়ে আসতেই পেছন থেকে একটি কণ্ঠস্বর রীতিমতো ভূমিকম্প ফেলে দিল সকলের মাঝে, বিশেষ করে সায়নের ভিতর। পরিচিত কণ্ঠটি গলায় যেন পাথর বেঁধেছে। পাহাড়ের ন্যায় অটল সুর বলল, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, দুই শুয়োর এক হয়েছে, বাবা। শর্মী। শাওন হা হয়ে চেয়ে রইল। ফয়সালও চিনল। শর্মীর ব্যাপারে সেও জানে। সব জেনেও রাজি হয়েছে। মূলত সায়নের প্রস্তাব দিয়েছিল। জোনাকির সৌন্দর্য ওকে প্রলুব্ধ করেছে। ফয়সাল ভেবে দেখল, কোনো কিছুই ছাড়াই বিদেয় করতে পারবে, ক্ষতি কি? সায়ন বলেছিল, যতদিন বিয়েটা না হচ্ছে ততদিন শর্মীকে আটকে রাখবে। তারপর বিয়ের দিন ঝামেলা শেষ হলে বিয়ের পরেরটা দেখা যাবে। হয়তো শর্মীকে তালাক দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললেও ফেলতে পারে। সায়ন গটগট পায়ে এগিয়ে গিয়ে শর্মীর সামনে দাঁড়ালো। কণ্ঠস্বর নিচু নিয়ে দাঁতে দাঁত ঘষে জিজ্ঞাসা করলো, এসব কি হচ্ছে? তুমি এখানে কেন? শর্মী হাসলো। সতীনের এত বড় বিপদ দেখতে আসবো না? নাটক করো না, চুপচাপ বাসায় যাও, নইলে আবার মারবে, গায়ে হাত তুলবে। এছাড়া আর কোন যোগ্যতা আছে তোমার বলো তো? শর্মী। চিৎকার করলে উঁচু গলায় করো। বিড়ালের মতো মিনমিন করছে কেন? শাওন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ কোন শর্মীকে দেখছি? শর্মী বলল, দেখে নাও, মন প্রাণ খুলে দেখে নাও। হয়তো আজকে এই দেখাই আমাদের শেষ দেখা। মানে? মানে এরপর তো তুমি চলে যাচ্ছ জেলে। ওখানে নিশ্চয় টিফিন সাজিয়ে আমি দেখা করতে আসবো না? হোয়াট রাবিশ! শর্মী, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল ছিলাম, এখন সুস্থ হয়েছি। পেছনে উৎসুক জনতার মতো সবাই চুপ। শাওন পুনরায় ওকে চলে যাওয়ার জন্য বলতেই পেছন থেকে এসে দাঁড়ালো চারেক অফিসার। শর্মীর হাতে একটা ফাইল। সে শাওনকে দেখিয়ে সিগনেচার করে দিল। শাওন জিজ্ঞাসা করলো, কিসে সাইন দিচ্ছ তুমি শর্মী? শর্মী পুনরায় হাসলো। যেটা চেয়েছিলে, এতদিনের ডিভোর্স পেপারে। শাওন সহ উপস্থিত প্রায় সকলে অবাক চোখে চেয়ে রইল। ওয়েটিং লাউঞ্জে ছোটোখাটো একটা জটলা বেঁধে গিয়েছে ইতিমধ্যে। অনেক রোগী যারা হুইল চেয়ারে বসে অপেক্ষা করেছিল ডাক্তারের চেম্বারে ঢোকার জন্য, তারাও ব্যথায় কাইকুর ফুলে মুখ বাড়িয়ে চেয়ে রইল। দুজন ওয়ার্ড বয় এগিয়ে এলো হৈ হৈ করতে করতে। কি হচ্ছে এখানে? এত হট্টগোল কেসেন? পর মুহূর্তে অফিসারদের দেখে ওরা একটু নত হলো। গলার স্বর নরম করে প্রশ্ন ছুড়ে দিল, এনি প্রবলেম? আমাদের বলুন, আমরা হেল্প করছি। একজন অফিসার এগিয়ে এলেন। আসামি ধরতে এসেছি। আসামি? ওয়ার্ড বয় দুইজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। অফিসার স্মিত হেসে মাথা দোলালেন। সায়নের চাপা গলায় এবার অনুনয়ের সুর বেজে উঠল। সে বলল, তুমি কি করেছো এসব শর্মী? আমার ভুল হয়েছে, আমি মানছি। আমাকে কি মাফ করা যায় না? প্লিজ, আমি হাত জোর করে বলছি সবার সামনে। ভুল? কোনটা ভুল আর কোনটা অপরাধ এইটুকু বোঝার বোধটুকু নেই দেখছি। শর্মী প্লিজ, এটা একটা হাসপাতাল। এখানে বেশিরভাগ মানুষ বিপন্ন পরিস্থিতিতে আছে। তবু এখানে এসে আমাকে যথেষ্ট নাটক করতে হয়েছে তোমার জন্য। আর নাটক চাই না। শর্মী ফাইলটা একজন অফিসারের হাতে তুলে দিয়ে সামনে এগিয়ে গেল। ওর পিছু পিছু সায়ন আসতে নিলেও দুজন অফিসার ওর ঘাড়ে শক্ত করে হাত রাখলো। সায়ন বুঝলো ওরা ওকে নিয়ে যাবে। সায়ন ভেতরে ভেতরে কেঁপে উঠল। উপর থেকে নিজের দৃঢ় আবরণ বজায় রাখার চেষ্টা করলো। গলা সামান্য কঠিন্য যোগ করে বলল, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে? কি অদ্ভুত, ওয়ারেন্ট ছাড়া? একজন অফিসার ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, সেটা থানায় চলুন, সব দেখতে পারবেন। ধরে ধরে বউ কেলানো না, সব বের করব। মেয়েদের একদম নরম আর দুর্বল পাইছো মিয়া? কেউ এগিয়ে এলো না। সায়ন এক প্রকার বগল দাওয়া করে নিয়ে যাওয়া হলো। ফয়সালের দিকে বারবার তাকিয়েও লাভ হলো না। ফয়সাল সরে দাঁড়ালো একদম পেছনে। কেন যেন সেও মারাত্মক ভয় পেয়ে গেছে। ওরা চলে যেতেই শর্মী একটা দীর্ঘশ্বাস ফেলল। চিত্রা এগিয়ে এলো এই পর্যায়ে। আপনি ঠিক আছেন? শর্মী শুকনো মুখখানা উপর নিচ করে দোলালো। বসুন। একটা চেয়ার দেখিয়ে বলল চিত্রা। শর্মী চুপচাপ বসে প্রশ্ন ছুড়ে দিল, জোনাকির কি অবস্থা? এখনো ভেতর থেকে কেউ বের হয়নি, তাই জানি না। ওরা দুজনে এরপর বেশ অনেকক্ষণ নীরব হয়ে রইল। মা একটু পর পর থেমে থেমে কাঁদছেন। চিত্রা বিরক্ত মুখে
সেদিকে তাকাতেই শর্মী বলে উঠল, মায়ের মন আপনি আমি বুঝবো না। আমাদের উপর দিয়ে যা যাচ্ছে এর চাইতে শতগুণ বেশি যাচ্ছে তার উপর দিয়ে। চিত্রা আর কিছু বলল না। একবার চোখ ঘুরিয়ে ফয়সালকে খুঁজল, সে নেই। কোথায় হারিয়ে গেছে কে জানে। নাকি তার সাগরিত সায়নের কাছে ছুটে গেছে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে কে জানে। যা মন চায় করুক মরুক, চিত্রার আর কিছু যায় আসে না। অন্যের বাড়িতে খেটে খাবে, তবুও মানসিক শান্তিতে থাকবে। কারো পায়ের তলায় প্রতি মুহূর্তে পিষে মরবে না। শর্মী ডাকলো, কি ভাবছেন? চিত্রা তাকালো, না কিছু না। ভাবছেন না জোনাকি সুস্থ হয়ে উঠবে? ওর বাচ্চাটা? অমন বলবেন না। ওর মনের জোর অনেক। যে নিজে জীবন দিয়ে দেয় আরেকজনকে ভালো করতে, তার মনের জোর কম নয়। শর্মীর কথার অর্থ না বুঝে পেরে তাকালো চিত্রা। শর্মী বলল, শাওনের সঙ্গে আমার বিবাহিত জীবন প্রায় 5 বছর। আমি ভালোবাসা ছাড়া তাকে কিচ্ছু দেইনি। সে অবহেলা ছাড়া আর কিছুই দেয়নি। তারপরেও আমি মেনে নিয়ে চলেছিলাম। কিন্তু এই পৃথিবীতে এমন কি কোনো নারী আছে যে নিজের ভালোবাসার ভাগ আরেকজনকে দেবে? যখন শুনলাম সায়ন দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, আমি ঠিক থাকতে পারিনি। ভেবেছিলাম জোনাকি নিশ্চয় হাত আছে। সব জেনেই সে সায়নকে আমার থেকে কেড়ে নিচ্ছে। তাই অনেক কষ্ট করে সায়নের ফোন থেকে লুকিয়ে ওর নাম্বারটা নেই এবং যোগাযোগ করি। তখন তাকে উল্টোপাল্টা অনেক কিছু বললে পরে আস্তে আস্তে বুঝেছি আসলে জোনাকির এখানে কোনো দোষ নেই। সব কিছু নষ্টের মূল সায়ন নিজে। তাই অহেতুক একটা মেয়েকে দোষারোপ করে কি করব? স্বামী যেখানে ভালো না, আমি তাই মেনে নিয়েছিলাম। ভাবলাম আসুক, বিয়ে করে আনুক, সংসার করুক, ভালো থাকুক। আমি আমার সবটুকু দুঃখ নিয়ে খারাপ থাকবো না হয়। কিন্তু আজ সকালে যখন দেখলাম সায়ন বাড়ি ফিরে আমাকে জহুরিভাবে প্রশ্ন করলো, আমার কেমন যেন খটকা লাগলো। মনে হলো অবশ্য কিছু একটা হয়েছে, নইলে ওর এমন আচরণ করার কথা না। গোসলের সময় কেউ একজন কল করেছিল ওকে। তখন কথা শুনলাম শাওনের জোনাকি সুইসাইড করেছে। শাওন একবারও জিজ্ঞাসা করলো না ও বাঁচবে কিনা। বারবার ভয় পাচ্ছিল পুলিশ কেস না হয় যেন। ঠিক তখনই আমি বুঝে যাই জোনাকি ওর মোহ, ভালোবাসা নয়। আমার মতো আরও একটা মেয়ের জীবন নষ্ট হতে চলেছে। আর টিকতে পারলাম না এরপর। শাওন বেরোনোর পর অনেক ভেবে আমি এই স্টেপ নিলাম। আমাদের বিল্ডিংয়ে একজন উকিল থাকেন। উনি অনেক আগের থেকে আমার সাংসারিক জীবন সম্পর্কে জানতেন। তিনি আমাকে হেল্প করলেন। তারপরেই তো শর্মী থামলেন একদম। অনেক কথা বলার কারণে হাঁপিয়ে গেছেন। মা হাঁ করে সবটা শুনছিলেন। এতক্ষণে উনি বুঝলেন কেন শাওনকে বিয়ে করতে চাচ্ছিল না জোনাকি। কোথাও না কোথাও প্রমাণ না পাওয়ার সত্ত্বেও জোনাকির অবচেতন মন বারবার ভয় পাচ্ছিল সত্যিই না কারো সংসার ভাঙার কারণ হিসাবে ওকে সমাজে বেঁচে থাকতে হয় একদিন। এত বড় লজ্জিত অন্যায় চেয়ে ওর কাছে মৃত্যু সহজ মনে হয়েছে, তাই নিজেকে বলি দিতেও ভাবেনি খুব একটা। শর্মী পুনরায় বলতে শুরু করলো, একটা মেয়ে আমার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবলো, আর আমি ওর জন্য কিচ্ছু করব না? আমার মনুষ্যত্ব কোথায় তাহলে? তাই সব শেষ করে লম্পটটাকে পুলিশে দিয়ে দিলাম। এবার কেস হবে। কেস লড়বো আমি। তাতে যত বাধা আসে আসুক। শুধু জোনাকি না, ও যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করার কথা চিন্তা করতে না পারে, সেই ব্যবস্থা করব। দুনিয়ার সামনে ওর মুখোশ খুলে দিব। চিত্রা ছলছল চোখে শর্মির কাঁধে হাত রাখলো। সব নারী তোমরা পাশে আছে শর্মী। মা এগিয়ে এসে শর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গিয়ে কেঁদে ফেলল। শর্মী উঠে দাঁড়ালো। এমন মুহূর্তে কেবিনের ভেতরে থাকা ডাক্তার বেরোলেন। তিনজনের চোখের জল মুছে এগিয়ে এলেন। ডাক্তার বলল, গুড লাক ফর হার। এবারের যাত্রায় আশা করি বেঁচে যাবেন উনি। সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে। শরীরের বাম অংশের নার্ভ সিস্টেম বেশি চোট লাগায় হয়তো আংশিক প্যারালাইজ হতে পারে। তবে নিয়মিত ব্যায়াম আর ট্রিটমেন্ট ওনাকে একদিন সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কি একবার ওকে দেখতে পারি ডাক্তার সাহেব? একজন আসুন। শারমি গেল সবার প্রথমে। বিছানাবন্দি জোনাকি। মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেছে। ঠোঁটের একপাশে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, হাতের কিছু একটা জায়গায় ব্যান্ডেজ। শর্মির বুকটা মোচড় দিয়ে ওঠে। ও ধীর পায়ে এগিয়ে নেতিয়ে থাকা একটা হাত তুলে নিল নিজের মুঠোয়। কিছুক্ষণ চুপ করে রইল। এরপর ভীষণ আস্তে আস্তে যেন জোনাকি শুনছে এমন ভঙ্গিতে, আমরা সবাই বন্দি। কেউ সম্পর্কের জালে বন্দি, কেউ কোনো দায়িত্বের শিকড়ে বন্দি, কেউ বা ওয়াদা দিয়ে বন্দি।
কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা সবাই একটা বন্দি দশায় বসবাস করি। এই জীবনে আমাদের এত আফসোস, এত হতাশা, যদি জীবনটাকে খোলা পাখির মতো যাপন করতে পারতাম, তবে বুঝি বুকে আর আফসোস হতো না। জোনাকি দ্রুত সুস্থ হও। তুমি, আমি, আমরা, আমরা পাখি হব। এত বড় আকাশে আর দুটো পাখি বাড়তি ওড়ার চেষ্টা করলে ক্ষতি কী? সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্দি গল্প। থ্যাংক ইউ ফর ওয়াচিং।